এখন আমি আলোচনা করব আমেরিকায় বারাক ওবামার মতো একজন নিগ্রো কি করে এই আমেরিকার প্রেসিডেন্ট হলেন। আমেরিকার 1904 থেকে 1907 সাল পর্যন্ত তিনি আমেরিকার ইলিনয়েস থেকে নির্বাচিত সিনেটর ছিলেন। আমেরিকার সিনেট কিন্তু দুই প্রকার, একটা হলো ন্যাশনাল সিনেট যেটা 100 জন মেম্বার, আর প্রতিটি প্রদেশের আলাদা আলাদা সিনেট আছে। সেই সিনেটের 59 জন মেম্বার থাকে, তার মধ্যে একজন তিনি মেম্বার ছিলেন প্রায় 7 বছর মেম্বার থাকার পরে আরো 4 বছর তিনি মেম্বার ছিলেন ন্যাশনাল সিনেট। ন্যাশনাল সিনেটরদের প্রচন্ড ক্ষমতা এবং তারাই কিন্তু আমেরিকার প্রেসিডেন্টদেরকে অনেকখানি নিয়ন্ত্রণ করেন। এই জিনিসটা বুঝতে হবে যে আমেরিকা তিনি কিন্তু মানে মোট 12 বছরের বিভিন্ন রকম সিনেটের মেম্বার ছিলেন কে বারাক হোসেন ওবামা। তো বারাক হোসেন ওবামার দুইটা ডিগ্রি ছিল, একটা হলো ইউনিভার্সিটি কলম্বিয়া থেকে তিনি পলিটিক্যাল সায়েন্সে পাশ করেছিলেন এবং তারপরে তিনি হার্ভার্ড থেকে আবার ল পাশ করেছিলেন। তাইলে তিনি একাধারে তিনি রাজনীতি বুঝতেন, আবার তিনি আইনও বুঝতেন। তিনি একদিকে রাজনীতির ছাত্র, আরেকবার তিনি আইনের ছাত্র। দুইটা আমেরিকার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। তো তার কিছু বই ছিল, তো বইগুলো খুব নাম করা, এই বইগুলো আপনারা পড়ে দেখতে পারেন, খুবই চমৎকার বই। একটা হলো দ্য প্রমিস ল্যান্ড, সিটি অফ হোপ, আর একটা ড্রিমস ফ্রম মাই ফাদার। এই তিনটা বই অত্যন্ত জ্ঞানগর্ভ বই, আপনারা পড়ে দেখতে পারেন। কিন্তু আপনারা যদি এই বারাক ওবামার উত্থানকে বুঝতে গেলে আমেরিকার নিগ্রো জাতির উত্থানকে বুঝতে হবে, আমেরিকার দাসমুক্তি বুঝতে হবে। আর আমেরিকার দাসমুক্তি হয়েছিল দুইজনের দ্বারা, একজন হলেন রাজনৈতিকভাবে মুক্তি দিয়েছিলেন, আর তার আগে যে মেন্টাল প্রিপারেশনটা তৈরি করছিলেন, আধ্যাত্মিক মুক্তি দিয়েছিলেন তিনি র্যালফ ওয়ালডো এমারসন। তো রাজনৈতিকভাবে মুক্তি দিয়েছিলেন তিনি হলেন আব্রাহাম লিঙ্কন। তো আব্রাহাম লিঙ্কন এবং র্যালফ ওয়ালডো এমারসন এদের জীবনীকে আপনাদের পড়তে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমেরিকার নিগ্রো জাতিরা কেন এত পাওয়ারফুল হয়ে গেল যে তার আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত হয়ে গেল। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে প্রথমে আমাদেরকে এই আধ্যাত্মিক স্বাধীনতা যিনি দিয়েছিলেন তিনি র্যালফ ওয়ালডো এমারসন। তিনি কিন্তু জার্মান দর্শনে প্রচন্ডভাবে ভক্ত ছিলেন। র্যালফ ওয়ালডো এমারসন জার্মান দর্শনের ব্রিটেনের যে জার্মান দর্শনের ভক্ত ছিলেন কার্লাইল, তারও ভক্ত ছিলেন, তার ফ্রেন্ড ছিলেন। তো কার্লাইল তার 8 বছরের বড় ছিলেন। 1995 সালে জন্ম কার্লাইলের, থমাস কার্লাইল যিনি হিরোশিপ লিখেছিলেন। তো কাজেই হিরোশিপ নামটা শুনলে উদ্যুক্ত লাগে না, যে বীর ও বীরবন্দনা। বীরবন্দনা কিন্তু শুধু কার্লাইলের মধ্যেই ছিল না, র্যালফ ওয়ালডো এমারসনের মধ্যেও ছিল, এবং তিনি কিন্তু বীরত্বে উৎসাহিত করেছিলেন কাকে, সেটা হলো আব্রাহাম লিঙ্কনকে। তো আব্রাহাম লিঙ্কন তো মারা যান, কিন্তু আততায়ীর হাতে তিনি যখন বিজয় অর্জন করেছিলেন তখন কিন্তু তাকে মেরে ফেলে এবং বুশ তাকে মেরে ফেলেছিলেন। আব্রাহাম লিঙ্কনের যে গুরু ছিলেন তিনি হলেন র্যালফ ওয়ালডো এমারসন। তো এমারসন 78 বছর বেঁচে ছিলেন। তিনি 1803 থেকে 1882 পর্যন্ত, মানে 79-80 বছর বেঁচে ছিলেন ওয়ালডো এমারসন। এবং তার গুরু যে তিনি কিন্তু প্রায় 85-86 বছর বেঁচে ছিলেন। তিনি হলেন গুরুর গুরু। লিঙ্কনের গুরু হলেন র্যালফ ওয়ালডো এমারসন, আর র্যালফ ওয়ালডো এমারসনের গুরু ছিলেন অনেক ক্ষেত্রে থমাস কার্লাইল। তো থমাস কার্লাইল গুরু বলি বন্ধু বলি দুইটাই। থমাস কার্লাইল তিনি 1795 থেকে 1881 সাল পর্যন্ত। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে যে প্রচন্ড উদ্দীপনায় নিগ্রো জাতটা এগিয়ে গিয়েছে, তার পিছনে কিন্তু র্যালফ ওয়ালডো এমারসনের প্রচন্ড ভূমিকা ছিল। এবং র্যালফ ওয়ালডো এমারসনেরই আরেকজন শিষ্য ছিলেন, তিনি হলেন বুকার টি ওয়াশিংটন। বই আছে, চাই বইটা পড়ে দেখতে পারেন। বইটার নাম হল ফ্রম স্লেভারি, মানে স্লেভারি থেকে উপরে ওঠা। বুকার টি ওয়াশিংটন তিনি কিন্তু পুরোপুরি নিগ্রো। এর আগে দুজন যারা বললাম তারা সাদা মানুষ। ওয়াশিংটনও সাদা মানুষ, র্যালফ ওয়ালডো এমারসন সাদা মানুষ। এরা হলো প্রথম দিকে রাজনৈতিক বা আধ্যাত্মিকভাবে এই নিগ্রোদেরকে মুক্তি দিয়েছেন। কিন্তু এর ফলে একজন নিগ্রোর জন্ম হলো যিনি একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা, টাস্কেগি ইউনিভার্সিটি। এই টাস্কেগি ইউনিভার্সিটি অ্যালাবামা প্রভিন্সে, এবং অ্যালাবামা প্রভিন্সটা হলো গিয়ে সাউথে, এবং সেখানে কিন্তু নিগ্রো প্রচুর পরিমাণে আছে। এবং সেই সাউথে একটা ইউনিভার্সিটি তৈরি করেছেন, কিন্তু সাদা আর কালো সবাই এই ইউনিভার্সিটিটাকে সমর্থন করেছেন। তখন তো ছিল প্রথমে একটা স্কুল করেছেন, পরে একটা ইনস্টিটিউট হলো, সেটা ইউনিভার্সিটি হিসাবে গোটা আমেরিকাতে আলো দিচ্ছে। এই টাস্কেগি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা থেকে হ্যারল্ড টি ওয়াশিংটন। তো হ্যারল্ড টি ওয়াশিংটনেরই আরেকজন ফলোয়ার ছিলেন, তিনি হলেন বুকার টি ওয়াশিংটন। তো বুকার টি ওয়াশিংটনেরই একজন ফলোয়ার ছিলেন, তিনি প্রথম আমেরিকাতে একটা বড় শহরের মেয়র হলেন হ্যারল্ড ওয়াশিংটন। এই হ্যারল্ড ওয়াশিংটন শেষ দিকে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। এই হ্যারল্ড ওয়াশিংটনের শহরেই কিন্তু এই বারাক ওবামা মানে শিকাগো শহরের মেয়র হয়েছিলেন হ্যারল্ড ওয়াশিংটন। এই হ্যারল্ড ওয়াশিংটন কিন্তু শেষ বয়সে, হ্যারল্ড ওয়াশিংটন যখন মেয়র হয়েছিলেন তখন কিন্তু বারাক ওবামা ওইখানে কমিউনিটিতে কাজ করতেন শিকাগো শহরে। সেখান থেকেই তিনি এই শিকাগো কোন স্টেটের মধ্যে ইলিনয়েস, এই ইলিনয়েসে কিন্তু তিনি 8 বছর, তিনি ইলিনয়েসের যে স্টেট সিনেট আছে সেই সিনেটে তিনি 8 বছর ধরে সিনেটের মেম্বার ছিলেন। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে প্রতিটা প্রদেশে আলাদা আলাদা সিনেট আছে, আলাদা আলাদা প্রতিনিধি পরিষদ আছে। তাহলে এই প্রতিনিধি পরিষদ সিনেট থেকে মর্যাদা একটা বেশি। তো প্রথমে তিনি সিনেট মেম্বার হলেন, ইলিনয়েসের সিনেট মেম্বার হলেন, যার মধ্যে শিকাগো আমেরিকার বড় শহর একটা। আমেরিকার সবচেয়ে বড় শহর ধরা নিউ ইয়র্ক, এবং আরেকটা হলো ক্যালিফোর্নিয়া। এই দুইটা শহর সবচেয়ে বড় ধরা হয়। আর তারপরে এই দুইটাকে শাসন করে যে হলো তো শিকাগো। এই তিনটে শহরকে যদি আপনি বুঝতে পারেন তাহলে আমেরিকার রাজনীতি, আমেরিকার দর্শন, অনেক কিছু আপনি বুঝতে পারবেন। তাহলে এই শিকাগো শহর থেকে আসছিলেন কে, যদিও বারাক ওবামার জন্ম ছিল হাওয়াইতে,
কিন্তু তার মনস্তাত্ত্বিক গঠন অনেক কিছুই আসছে শিকাগো থেকে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে এই বারাক ওবামা যে একটা বিরাট পাওয়ারফুল একটা প্রেসিডেন্ট হলেন আমেরিকার, যার প্রতিক্রিয়াতেই কিন্তু এই ট্রাম্পের যে সারা পোলিন যে তার রানিং মেট ছিল, যার বিরুদ্ধে বারাক ওবামা জিতেছিলেন, তার রানিং মেট হিসেবে নিয়েছে সারা পোলিন। এই সারা পোলিনই কিন্তু প্রথম নিগ্রোদের বিরুদ্ধে অশ্লীল কথাবার্তাগুলো যেগুলো ট্রাম্প ইদানিং বলতেছে সেইগুলো শুরু করেছিলেন কিন্তু এই সারা পোলিন। এবং বারাক ওবামার রানিং মেট কি ছিল? বারাক ওবামার রানিং মেট ছিল জো বাইডেন কিন্তু পরবর্তীতে আবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন জো বাইডেন। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই আমেরিকার পলিটিক্সটা বুঝতে গেলে আপনার আমেরিকার আধ্যাত্মিক জাতির পিতা, যিনি সাদাদেরও জাতির পিতা, নিগ্রোদেরও জাতির পিতা, তিনি হলেন গিয়ে র্যালফ ওয়ালডো এমারসন, যিনি লিখেছিলেন আমেরিকান স্কলার। অসাধারণ একটা প্রবন্ধ পড়ে দেখতে পারেন। তিনি সেলফ রিলায়েন্স লিখেছিলেন, যার ফলে আমেরিকা হয়ে গেছে পৃথিবীর 1 নম্বর অর্থনীতি। এই জিনিসটা বুঝতে হবে, শুধু 1 নম্বর অর্থনীতি না, 1 নম্বর আবিষ্কারী শক্তিও কিন্তু আমেরিকা সবচেয়ে বেশি নোবেল প্রাইজ পেয়েছে। দেখা যাচ্ছে এখন যত নোবেল প্রাইজ সুইডেন থেকে দেওয়া হয় তার অর্ধেকই আমেরিকানরা নিয়ে যায়। যদি ইউরোপ থেকে দেওয়া হয় অর্ধেকই আমেরিকা নিয়ে যায়। তাহলে কীভাবে কী জন্য নিয়ে যায়? আমেরিকার সেই আধ্যাত্মিক মুক্তি দিয়েছিলেন কি র্যালফ ওয়ালডো এমারসন, যিনি লিখেছিলেন আমেরিকান স্কলার, সেলফ রিলায়েন্স, পোয়েট। অসাধারণ প্রবন্ধগুলা। জার্মান দর্শনের ভক্ত র্যালফ ওয়ালডো এমারসনকে রবীন্দ্রনাথ আনেনি, বঙ্কিমও আনেনি, কিন্তু বঙ্কিম এমারসনের সমসাময়িক ছিলেন এবং তিনি নিঃস্বের কথা 2-4 বার বললেও এমারসনের কথা সেভাবে বলতে চাননি। আর রবীন্দ্রনাথ ইমারসন বলতেন, কিন্তু ইমারসনের দর্শন আনেননি, কারণ এই ইমারসনের দর্শন আত্মসম্মান, উপরের মানুষ বা উপরের হৃদয়, কবি কি জিনিস, এটা দ্য পোয়েট, যে কি চমৎকার লেখা লিখেছেন র্যালফ ওয়ালডো এমারসন। এগুলো পড়লে আমরা ভুলে যাবো কি নোংরা কবি যেগুলো, হুমায়ুন আহমেদের কবি, হুমায়ুন আজাদের কবি, এগুলো কিছুই হয় না যদি র্যালফ ওয়ালডো এমারসনের কবি। বুকার টি ওয়াশিংটন বলছেন যে আমি যখন ফ্রান্সে গেলাম, তো এই ফ্রেঞ্চ জাতির থেকে আমার কাছে মনে হলো যে এই ফ্রেঞ্চ রেসেস থেকে আমাদের আমেরিকান নিগ্রোরা উন্নত আছে। আমেরিকান নিগ্রোদেরকে এত ডেভেলপ করে দিল কারা? সে হলো গিয়া র্যালফ ওয়ালডো এমারসন, বুকার টি ওয়াশিংটন, হ্যারল্ড ওয়াশিংটন এবং আমরা ধরতে পারি বারাক ওবামাকেও। তাহলে এই যে একটা প্রচণ্ড আলোকিত একটা দর্শন, কালো মানুষের আলোর দর্শন, তো কালো মানুষের আলোর দর্শন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের দেখতে হবে এই কয়েকজনকে পড়তে হবে। একজনকে পড়তে হবে র্যালফ ওয়ালডো এমারসন, আর পড়তে হবে বুকার টি ওয়াশিংটন, তার বইগুলো আপ ফ্রম স্লেভারি, এই বইটা পড়তে হবে। তারপরে এই জীবনীটা আমরা পড়তে পারি হ্যারল্ড ওয়াশিংটন, এবং তারপরে বারাক হোসেন ওবামা। তার 3টা বই আছে। একটা বইয়ের নাম হলো অডাসিটি অফ হোপ, আরেকটা হলো ড্রিমস ফ্রম মাই ফাদার, আরেকটা বই হলো প্রমিস ল্যান্ড। এবং তিনি কিন্তু একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন শিকাগোর, এখানে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন। আর শিকাগোর যে পাবলিক লাইব্রেরি সেটা তো হ্যারল্ড ওয়াশিংটনের নামে, শিকাগোর যে মেয়র। এই যে প্রচণ্ড উদ্দীপনা, প্রচণ্ড আনন্দ উদ্দীপনা, এই যে বক্তৃতাগুলো তিনি দিয়েছিলেন আটলান্টা শহরে, যে হ্যারল্ড টি ওয়াশিংটন যে বক্তৃতা দিয়েছিলেন, এখানে তিনি বলতেছেন যে কাজ দাই বাকেট, তোমার পানির পাত্রটাকে ফেলে দাও। কেন পানির পাত্রটাকে ফেলে দাও? বাতাস নাই, পানি নাই, খাদ্য নাই, পাল্টা চলছে না। সেখানে কি করতেছে, হঠাৎ করে একটা জাহাজ আসতেছে, তখন বললো যে পানির বাকেট নিয়ে যাচ্ছে। পানির বাকেট নিয়ে কেন যাচ্ছ? আমাদের তো প্রথমে পানি লাগবে, খাদ্য পরে, পানির অভাবে মারা যাচ্ছি আমরা। খাবার পানি, লবণাক্ত পানিতে তো খেয়ে বাঁচতে পারবে না, সমুদ্রের লবণাক্ত পানিতে কোনো লাভ নাই। তখন বলতেছে বারবার যে কাজ ডাউন ইয়ার বাকেট, তোমার বালতিটাকে নিচে ফেলে দাও। তখন বলছে এরা কি হোস্টাইল ফোর্সেস, তারা কেন আমাদের পানি দিতে চাচ্ছে না বা পানির বালতিটা ফেলে দিতে বলছে? বলছে নো নো নো, ইউ আর নট হোস্টাইল, ইউ আর ইউর ফ্রেন্ডস, কিন্তু ইউ আর নিয়ার দ্য অ্যামাজনের মতো বিশাল নদীর সামনে তুমি আছো, যেখানে পানি পান করে তুমি শেষ করতে পারবা না। হাজার হাজার লোক যদি পান করে একসাথে, তাও একটুখানি অ্যামাজনের পানি কমবে না। সেই অ্যামাজনের মতো বিশাল যে নদী, তার কাছাকাছি তুমি আছো। এই অ্যামাজনের নদীটা কে? এটা বুঝতে হবে এমারসন, সেটা জার্মান দর্শন, যেটাকে সেই জার্মান দর্শনকে পরিচিতভাবে আমেরিকা উপস্থাপন করলেন কে? র্যালফ ওয়ালডো এমারসন। তো সেই র্যালফ ওয়ালডো এমারসন যে জার্মান উদ্দীপনার ফলে কিন্তু ব্রিটিশ এবং ফ্রেঞ্চ দুইবার জার্মানির কাছে মাইর খাইয়া সমস্ত কলোনিগুলো পৃথিবী থেকে ছেড়ে দিল, জাপানের কাছে মাইর খাইলো। তো এই জার্মান দর্শনটা কি? এই জার্মান দর্শনকে তিনটা, আমি বারবার বলেছি জার্মান দর্শনে 3জন প্রোপোনেন্ট আছে। একজন হলো কান্ট, একজন হলো গেটে, আরেকজন হলো হেগেল। এই 3 সূর্য। এই ব্রিটেনে একটা সূর্য উঠেছিল, সেটা হলো গিয়া শেক্সপিয়ার। আর বা যদি আমরা বাতিও ধরি, বাতি ধরতে পারি, জার্মান সূর্যের কাছে শেক্সপিয়ার বাতি হয়ে যায়। কিন্তু জার্মান সূর্য 3টা কে? একটা হলো কান্ট, একটা হলো গেটে, আরেকজন হলো হেগেল। এই যে প্রচণ্ড একটা উদ্দীপনা, এই যে প্রচণ্ড নিগ্র জাতির কে মুক্তি দেওয়া, নিগ্র জাতি যাদের শোয়ার জায়গা ছিল না, যে চাটায় মানে তাদের কোনো বিছনা ছিল না, তাদেরকে গরু ছাগলের মতো বলতে, যে আমাদের 5 জনকে কিনে এনেছে, বলে 5 জনকে, আমি আর আমার মা আর 3টা গাধা। তাহলে মানে ওই নিজেকেই একটা গাধার সাথে তুলনা করছে, বা একটা মিউল তাদেরকে বলে, ঘোড়া বা গাধারা। এই যে আমাদের 5 জনকে কিনে এনেছে, আমি, আমার মা এবং 3টা ঘোড়া। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে প্রচণ্ড উদ্দীপনায় যারা নিজেদেরকে কাউন্ট করতো, সে যে নিগ্রোদেরকে কাউন্ট করা হতো, নিজেদেরকে গাধা ঘোড়ার সাথে কাউন্ট করতো, তারা কি হয়ে গেল? আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল। কিভাবে হলো? সেই ইতিহাস হলো র্যালফ ওয়ালডো এমারসনের ইতিহাস, সেই ইতিহাস হলো বুকার টি ওয়াশিংটনের ইতিহাস, সেটাই হলো হ্যারল্ড ওয়াশিংটন ইতিহাস, সেটাই বারাক ওবামার
ইতিহাস। তাহলে এই যে আমেরিকার নিগ্রোরা যে প্রচণ্ড ডেভেলপড হলো, সেই জার্মান দর্শনই কিন্তু ইকবাল এনেছিলেন। সেই ইকবালের দর্শনই ফলো করে দক্ষিণ ভারত। ফলে দক্ষিণ ভারত কিন্তু এখন উত্তর ভারতের থেকে পার ক্যাপিটা ইনকাম ডাবল হয়ে যাচ্ছে। এবং তাদের কি হয়েছে, তাদের দক্ষিণ ভারতের যে পার ক্যাপিটা ইনকাম উত্তর ভারতের ডাবল। তারা দেখা যায় 10টা ভারতের সবচেয়ে টপ গ্রসিং সবচেয়ে বেশি ইনকাম করা ছবির দেখা যায় 8টা বা 7টা বা 6টা ছবি দক্ষিণ ভারতের। কারণ কি, তারা ওই জার্মান দর্শনকে আত্মস্থ করেছে। আর জার্মান দর্শন সাদা কালোতে ভেদাভেদ করে না। তারা চিন্তা করে যে ইনার ভিতরের যে শক্তি, ভিতরের যে জ্ঞান, সেটাকে তার প্রচণ্ডভাবেই গুরুত্ব দেয়। আর বারাক ওবামা সেই গুরুত্বগুলোই দিয়েছিল বলেই বারাক ওবামা বইগুলো লিখতে পেরেছিলেন, অডাসিটি অফ হোপ, ঠিক আছে, এবং ড্রিমস ফ্রম ফাদার। এবং এই বইগুলো পড়ে এবং ডিবেটগুলো তিনি করেছিলেন। তার বারাক ওবামা তো একমাত্র কালো সিনেটের মেম্বার ছিলেন। 100 জনের মধ্যে বাকি 99 জনই সাদা, আর তিনি হলেন গিয়ে কালো। কিন্তু তিনি আবার প্রেসিডেন্টে দাঁড়ালেন এবং তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। তাহলে বুঝতে হবে যে এরকম হচ্ছিল যে বারাক ওবামা একবার হোটেলে গেছেন, তো বলছে যে নিগ্রোদেরকে হুইস্কি দেওয়া উচিত না। তখন তিনি তাকে ডাকলেন। তো তার এত জ্ঞান গরিমা ছিল বারাক ওবামার যে তিনি তখন বললেন কি, তাকে কিছু বইয়ের কথা বললেন, জ্ঞান গরিমার কথা বললেন। তখন বললেন যে সবার জন্য হুইস্কি ফ্রি। মানে নিগ্রোদেরকে মনে করেছে এরা পড়াশোনা জানে না, এরা মূর্খ। কিন্তু বারাক ওবামা যখন বুঝাই দিলেন যে এখানকার সবার থেকে আমি বেশি জ্ঞানী, তখন কি হলো যে তাকে সবাইকে ওই যে সাদা লোক অপমানকের কথাটা বলেছিল যে নিগ্রোদেরকে ওয়াইন সার্ভ করা উচিত না, তারা বিয়ার টিয়ার এগুলো খাবে, কিন্তু তিনি বললেন যে এখানে যারা যারা উপস্থিত সবাইকে আমার তরফ থেকে ওয়াইন ফ্রি। তাহলে এই যে জ্ঞান, এই যে প্রচণ্ড পড়াশোনা, এই পড়াশোনাগুলো বারাক ওবামা এত বইগুলো তিনি কিনে এনেছিলেন যে তার তো বাবা তাকে ফেলে চলে গিয়েছিলেন, আফ্রিকাতে চলে গিয়েছিলেন। তো কাজে বাবাকে তিনি পাননি, আর মাকেও অনেক ক্ষেত্রে পাননি। মা চলে গিয়েছিলেন ইন্দোনেশিয়াতে। তো এই বারাক ওবামা কিন্তু দাদা দাদির কাছে মানুষ হয়েছিলেন। তো এই দাদা দাদির কাছে তিনি যখন অনেক বই কিনে আনলেন, তখন তার দাদা বলছে তুমি কি লাইব্রেরি বানাবা? বলছে না, আমি ব্যক্তিগতভাবে বই পড়বো। মানে কয়েক হাজার বই কিনে ফেলেছেন এরকম। তো এত বই যদি একজন মানুষ পড়ে, তো সে কিন্তু সিনেট মেম্বার অটোমেটিক হয়ে যাবে, সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট অটোমেটিক হয়ে যাবে। তো তিনি যখন দেখা যাচ্ছে যে আমেরিকার প্রায় $700 বিলিয়ন বেলে লস হয়েছিল, বারাক ওবামার যখন $700 বিলিয়ন ঘাটতি না ছাড়া কিন্তু আমেরিকার এই অর্থনীতি ধসে যাচ্ছিল, তখন কিন্তু দুজনেই রিপাবলিকান যে নমিনি ছিলেন আর বারাক ওবামা দুজনেই কিন্তু প্রচণ্ডভাবেই আমেরিকার প্রেসিডেন্ট পদে নমিনেশনের জন্য চেষ্টা করছিলেন। রিপাবলিকান নমিনি প্রথমে তো ডেমোক্রেট নমিনির জন্যই হিলারির সাথে তার দীর্ঘ 1-1.5 বছর ধরে কম্পিটিশন হয়েছে। হিলারি যদিও ক্লিন্টনের বউ, কিন্তু বারাক ওবামার জ্ঞানের সাথে ক্লিন্টন এবং ক্লিন্টনের বউয়ের যৌথ শক্তিও পারে না। তাহলে এই যে জ্ঞান, এই জ্ঞানের দিকে আমাদেরকে যেতে হবে। বারাক ওবামার শক্তি কি? জ্ঞানের শক্তি। এই জ্ঞানের শক্তি যদি আমরা অর্জন করতে পারি, তখন কিন্তু দেখা যাবে যে এই যে অর্থনীতিতে তখন কী হলো যে তার যে রিপাবলিকান নমিনি ছিল, রিপাবলিকান নমিনি তখন তিনি বললেন যে বুশ তখন রানিং প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট তো তার 8 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, তিনি আর দাঁড়াইতে পারবেন না। তখন রিপাবলিকান নমিনি আরেকজন হয়েছিলেন, আর বারাক ওবামা ছিলেন ডেমোক্রেট নমিনি। কৃষ্ণাঙ্গ কী করে ডেমোক্রেট নমিনি হলেন? তিনি কিন্তু ওই যে ডিবেট ক্লিন্টনের সাথে এত চমৎকার ডিবেট করেছেন হিলারি ক্লিন্টনের সাথে, যে হিলারি ক্লিন্টনের থেকে সবাই ভোট দিল কার জন্য? ডেমোক্রেট নমিনি হিসাবে বারাক হোসেন ওবামাকে। তো এই ওবামা যখন নমিনি হিসেবে নির্বাচিত হলেন ডেমোক্রেট ককাসে, তিনি কিন্তু তখন জাতীয় নির্বাচনের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন। কার সাথে? আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য রিপাবলিকান নমিনির সাথে। রিপাবলিকান নমিনি দেখা গেল যে ওখানে আমেরিকান তখন ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছিল। প্রায় $700 বিলিয়ন, মানে এখন $100 বিলিয়ন নিয়েই কিন্তু হিমশিম খাচ্ছিল বাইডেন প্রশাসন, যে তারা হেল্প করতে যাচ্ছিল কাকে? রাশিয়ার যে বিরুদ্ধে যুদ্ধ করছে ইউক্রেন এবং ইসরায়েলকে, কিন্তু সেটাই নিয়েই অনেক ঝামেলা হচ্ছিল। কিন্তু এখানে $100 বিলিয়ন না, $700 বিলিয়ন তারা ইনভেস্ট করতে চাচ্ছিল আমেরিকা, যাতে আমেরিকার ওই যে সিকিউরিটি হোম, সিকিউরিটি বন্ড, এগুলোকে রক্ষা করতে পারে, যাতে করে আমেরিকা ডিপ্রেশনের দিকে না যায়। কিন্তু এই $700 বিলিয়ন যে ইনভেস্ট করবে, তখন কিন্তু যারা ইনকামবেন্ট প্রেসিডেন্ট বা ভবিষ্যৎ প্রেসিডেন্ট, তাদের ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হবে? হয় ডেমোক্রেট নমিনি বারাক ওবামা হবে, অথবা হবে কে? রিপাবলিকান নমিনি। রিপাবলিকান নমিনি দেখা যাচ্ছে যে তার কোনো সেই নাই, কিন্তু বারাক ওবামা প্রায় 10-15 মিনিট বক্তৃতা বলে দিলেন। তারপরে বললেন যে যেহেতু ডেমোক্রেট নমিনি বলেছে আপনাকে বলতে হবে, তিনি বললেন যে আমি শেষে বলবো। শেষে যে 1 মিনিট